বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, এই মুহূর্তে যারা নোয়াখালী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত নবম ও দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের লাইভ ক্লাসে আমাকে দেখছেন এবং শুনছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস তোমরা আমাদের পূর্বঘোষিত রুটিন অনুযায়ী খাতা, কলম এবং আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পাঠ্য বই নিয়ে প্রস্তুত আছো। আর সেই আশা নিয়ে আমি যথাসময়ে উপস্থিত হতে চেষ্টা করছি। আমি আব্দুল করিম, সহকারী শিক্ষক, নোয়াখালী উচ্চ বিদ্যালয়, সদর নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টিভির হেডলাইনের তথ্য মতে আমরা আশা করছি তোমাদের দশম শ্রেণীর এসএসসি পরীক্ষা ইনশাল্লাহ হবে, হয়তো বা দুই একদিন আগ বা পর। এবং সেই আলোকে আমরা থেমে নেই। আমাদের নোয়াখালী উচ্চ বিদ্যালয় ধারাবাহিকভাবে প্রতিদিন তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করা যাচ্ছে। আশা করছি সাথে সাথে নোয়াখালী স্কুলের তালে তাল মিলিয়ে তোমরা এগিয়ে যাচ্ছ তোমাদের পাঠ্য কার্যক্রমে। তোমাদের সবার শুভকামনা করছি। ভিশন 2021 আমাদের সরকার আমাদের টার্গেট আছে ভিশন 2021। ঠিক তোমরাও 2021-এর এসএসসি ক্যান্ডিডেট। আশা করছি তোমাদের জীবনে অনেক সফলতা আসবে। আজকে ক্লাসে তোমাদের জন্য আমি 10 মার্কের একটা ব্যবস্থা করতে চেষ্টা করছি। ফিন্যান্স অফ ব্যাংকিং বিষয়ের ব্যাংকিং অংশের যে অধ্যায় থেকে প্রতিটি পরীক্ষাতে একটা প্রশ্ন আমরা সবসময় পেয়ে থাকি, দেখে থাকি, সে অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা আমি আগেও একটা ক্লাস নিয়েছি, আজকে আবার আসছি, যেহেতু এটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আশা করছি তোমরা সবাই আমার সঙ্গে থাকবে যতক্ষণ আমি ক্লাসে আসছি। আমি দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী এই মুহূর্তে লাইভে কমেন্ট করতেছ এবং ক্লাসটা দেখতেছ। তোমাদের সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের একেবারে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেটা বইয়ের ত্রয়োদশ অধ্যায়, কেন্দ্রীয় ব্যাংক। সবাই একটু দেখো, কেন্দ্রীয় ব্যাংক। এই যে একটা শাপলা ছাত্র দেখা যাচ্ছে, শাপলা ফুল। ঢাকা মতিঝিল শাপলা চত্বরের পাশেই যে বহুতল ভবন এটা দেখতেছ তোমরা, এই ভবনেই আমাদের কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত। যদি তোমরা কখনো ঢাকা যাও, চেষ্টা করবে আমাদের সেই কেন্দ্রীয় ব্যাংকটা দেখে আসার জন্য। কেন্দ্রীয় ব্যাংক পাঠটা সবাই লিখে নিতে পারো। আমাদের আজকের পাঠ কেন্দ্রীয় ব্যাংক। আমি এই বোর্ডের বাম পাশে কিছু তথ্য লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এই তথ্যগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। এর আগে দেখো, আমি যদি তোমাকে প্রশ্ন করি এটা কি, তোমরা বলবে টাকা, 10 টাকা, 10 টাকা নোট, বিভিন্ন বলতে পারো, বলবা। এই যে টাকা দেখতে পাচ্ছ, এই টাকাটা আসলে কোথা থেকে আসে? কে বা কারা এই টাকার অনুমোদনকারী? কে বা কারা এই টাকা তৈরি করে? সেই কথাগুলো একটু পরে আমি বলতেছি। শুধু এইটুকু মনে রাখবে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে নগদ বাকিলে লেনদেনগুলো করে থাকি, ব্যাংকিং লেনদেন করে থাকি, সেই ক্ষেত্রে আমাদের সকলেরই টাকার প্রয়োজন হয়। আর টাকার সাথে কিন্তু ব্যাংক এবং ব্যাংকের সাথে কেন্দ্রীয় ব্যাংক জড়িত। আসো, প্রথমে আমরা কেন্দ্রীয় ব্যাংকটা কি, আসলে সব কিছুর একটা ওস্তাদ থাকে, মুরব্বি থাকে। ঠিক কেন্দ্রীয় ব্যাংক একটা ব্যাংক, তবে অন্যান্য ব্যাংকের ওস্তাদ, মুরব্বি, পরামর্শদাতা, অন্যান্য ব্যাংকের ব্যাংকার ইত্যাদি আমরা বলতে পারি। তোমরা দেখো, আমাদের প্রতিদিন কার্যক্রমে আমাদের আশেপাশে অনেকগুলো ব্যাংক থাকে। সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, পূবালী, মার্কেন্টাইল, ন্যাশনাল, ডাচ বাংলা ব্যাংক, এবিসি ব্যাংক ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ব্যাংক তোমরা দেখতে পাও।
আর এই সকল ব্যাংকের একজন অভিভাবক আছেন, সেই অভিভাবক হলেন কেন্দ্রীয় ব্যাংক। তাহলে আমরা কি বলতে পারি, যে ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকার, যেই ব্যাংক সকল ব্যাংকের অভিভাবক, তাকে বলা হয় কেন্দ্রীয় ব্যাংক। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, একটু আগেই আমি তোমাদেরকে যে 10 টাকা নোট দেখিয়েছিলাম, সেই 10 টাকার নোট, সেই মুদ্রার প্রচলন কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। সো আমরা বলতে পারি, যেই ব্যাংক নোট ও মুদ্রার প্রচলন করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। আমি কথাটা আবার বলছি, যে ব্যাংক নোট ও মুদ্রার প্রচলন করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। কেন্দ্রীয় ব্যাংক কোথায় অবস্থিত? ঢাকা, মতিঝিল, শাপলা চত্বর। আচ্ছা, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? এই প্রশ্নটা খুব বেশি আসে, এমসিকিউতে আসে, আবার সৃজনশীল ক নাম্বারও আসতে পারে, আসে যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক। আমি লিখতেছি কথাটা, তোমরা লিখে নিতে পারো। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক, এই প্রশ্নটা খুব বেশি আসে এবং ইম্পর্টেন্ট, এবং আমরা বাঙালি জাতি হিসাবে আমাদেরকে এটা জানার দরকার, যেহেতু বাংলাদেশের একমাত্র কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক, এবং যে কোনো দেশের প্রধান ব্যাংকই হলো কেন্দ্রীয় ব্যাংক। আবার মাঝে মাঝে আসে, বাংলাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংক হলো স্টেট ব্যাংক অফ পাকিস্তান। স্টেট ব্যাংক অফ পাকিস্তান। তাহলে বাংলাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? স্টেট ব্যাংক অফ পাকিস্তান। এই কেন্দ্রীয় ব্যাংক 1972 সালে গঠিত। আমরা জানি আমাদের সোনার বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। এরপর 72 সালে থেকে এই কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তি। তাহলে আমরা কি পেলাম? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? আরেকটা প্রশ্ন বললাম, বাংলাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? তারপরে বললাম বাংলাদেশ ব্যাংক কোথায় অবস্থিত? ঢাকা, মতিঝিল, শাপলা চত্বর অবস্থিত। আচ্ছা, এখন এই যে কেন্দ্রীয় ব্যাংক, এতগুলো ব্যাংকের ব্যাংকার, এতগুলো ব্যাংকের প্রতিনিধি, এতগুলো ব্যাংকের অভিভাবক, এখন সেই কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি হতে পারে? আমি এখানে একটা টপিক নিয়ে আসছি, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। আমরা এখন সবাই একটু দেখব যে কেন্দ্রীয় ব্যাংক আসলে কি কি কাজ করে থাকে। সবাই একটু প্রশ্নোত্তরটা লিখে নিবে। আর এই মুহূর্তে যারা এই ক্লাসটা মিস করবে, তোমরা নোয়াখালী হাই স্কুল পেজে অলওয়েজ ক্লাসগুলো তোমরা দেখবে, সেখানে ক্লাসগুলো কালেক্ট করে নেবে। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি ব্যক্তির কোনো না কোনো কাজ থাকে। যেহেতু কেন্দ্রীয় ব্যাংক একটা বড় ধরনের প্রতিষ্ঠান, অনেকগুলো প্রতিষ্ঠানের অভিভাবক, সো কেন্দ্রীয় ব্যাংকের অনেকগুলো কাজ আছে। সেই কাজগুলো কি? আসো, 1, নোট ও মুদ্রার প্রচলন। নোট ও মুদ্রার প্রচলন। 2, ঋণ নিয়ন্ত্রণ। 3, মুদ্রা বাজারের অভিভাবক। 4, কর্মসংস্থান। 5, নিকাশঘর হিসেবে কাজ করা। নিকাশঘর হিসেবে কাজ করা, নিকাশঘর। 6,
মুদ্রার মান নিয়ন্ত্রণ। 7 বৈদেশিক বিনিময় সৃষ্টি। 8 সরকারের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য, গুরুত্ব, কার্যাবলী সেম জিনিস, একই পয়েন্টগুলোই আসে বারবার। আমি তোমার জন্য এখানে 8টা পয়েন্ট নিয়ে আসছি। তোমরা যখন তোমাদের পাঠ্য বইটা খুলবে সেখানে অনেকগুলো পয়েন্ট দেখবে। গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো থেকে আমাদের প্রশ্ন আসে আমি সেই পয়েন্টগুলো লিখে তোমাদেরকে বোর্ডে দেখিয়েছি, তোমরা লিখে নিতে পারো। আর পাঠ্য বই খুললে সেটা পাবে। আসলে নোট ও মুদ্রার প্রচলন। একটু আগে আমি তোমাদেরকে যে নোটগুলো দেখিয়েছিলাম, এই যে নোট, এই মুদ্রার প্রচলন আমাদের দেশে 2 টাকা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, ইমিডিয়েটলি কিন্তু 200 শুরু হয়েছে, 200, 500, 1000 এই নোটগুলো আমরা দেখতে পাই। আর এই সকল নোটের মধ্যে 1 টাকা এবং 2 টাকা, 1 টাকার নোট এবং 2 টাকার নোট, এই 2টা নোট ছাড়া বাকি সকল নোট কেন্দ্রীয় ব্যাংক কিন্তু প্রচলন করে থাকে। তোমরা যখন নোটটা খুলবে দেখবে এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বে প্রবর্তিত, একটা স্বাক্ষর আছে গভর্নর। তাহলে এখান থেকে আমরা আরেকটা প্রশ্ন তো শিখতে পারি যে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কে? কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কে? কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হলেন গভর্নর। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হলেন কি? গভর্নর। তাহলে গভর্নর, এই যে নোট ও মুদ্রার প্রচলন, তাহলে কি বললাম, 5 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত যে নোটগুলো আছে সেই নোটগুলো কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের স্বাক্ষরে প্রবর্তিত হয়, অনুমোদিত হয়। সুতরাং আমরা নিশ্চিত কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ হলো নোট ও মুদ্রার প্রচলন করা। ঋণ নিয়ন্ত্রণ। ঋণ নিয়ন্ত্রণ, যখন বৈদেশিক ঋণ সংগ্রহ করা হয়, আর্থিক সংকটে পড়ে, তখন ঋণ নিয়ন্ত্রণের প্রয়োজন দেখা দেয় এবং কেন্দ্রীয় ব্যাংক সকল কিছু বিচার বিশ্লেষণ করে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। মুদ্রা বাজারে অভিভাবক, আমি আগেই বলেছি মুদ্রা বা টাকার সাথে ব্যাংকের সম্পর্ক আর ব্যাংকের সাথে কেন্দ্রীয় ব্যাংকের সম্পর্ক। সো এইটুকু বলতে পারি যে মুদ্রার সাথে কেন্দ্রীয় ব্যাংকের সম্পর্ক। মুদ্রা বাজারের অভিভাবক, মুদ্রার মান ওঠানামা করা, মুদ্রার মান নিয়ন্ত্রণ, বৈদেশিক বাজারে মুদ্রার মান, সকল ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মসংস্থান, তোমরা জানো আমাদের জনবহুল বাংলাদেশে বেকার সমস্যা একটা বড় ধরনের সমস্যা। আর এই বেকার সমস্যার সমাধানে, কর্মসংস্থান সৃষ্টিতে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা কিভাবে করে? কেন্দ্রীয় ব্যাংক যখন যে কোনো একটা বাণিজ্যিক ব্যাংকের শাখার অনুমোদন দেয়, সেই শাখাতেই কর্মকর্তা থেকে কর্মচারী পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্টে অনেক লোক কর্মরত থাকেন। আর যেহেতু অনেক লোক কর্মরত থাকেন, সেখানে অনেকেরই কর্মের সংস্থান হয় এবং বেকারত্ব দূর হয়। সৃজনশীল এই প্রশ্নটা খুব বেশি আমরা দেখতে পাই। এটা উদ্দীপক দিয়ে নিচে গ অথবা ঘতে লেখা থাকে, উদ্দীপকের আলোকে দেশের বেকারত্ব দূরীকরণে অথবা কর্মসংস্থান সৃষ্টিতে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা আলোচনা করো বা তোমার যুক্তি দাও, তোমার মতামত দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা নিশ্চিত যেহেতু কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখার অনুমোদন দেয়, শাখার অনুমোদন দিয়ে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে এবং সেখানেই বেকারত্ব দূর হয়।
নিকাশ ঘর, যার ইংরেজি হলো ক্লিয়ারিং হাউস। ক্লিয়ারিং হাউস যেখানে ক্লিয়ার করে, নিকাশ ঘর যেখানে নিকাশ হয়, হিসাব নিকাশ হয়। নিকাশ ঘরও কিন্তু একটা ঘর, তবে সেটা একটা ব্যাংকের শাখা বা অংশ। এখন নিকাশ ঘরটা কি? এই যে আমরা লিখলাম নিকাশ ঘর হিসাবে কাজ করা। নিকাশ ঘর হলো এমন একটি স্থান যেখানে কেন্দ্রীয় ব্যাংক আন্তঃব্যাংকিং লেনদেন সম্পন্ন করে। যে স্থানে যে ঘরে বসে কেন্দ্রীয় ব্যাংক মানে নিজস্ব লেনদেন সম্পন্ন করে তাকে নিকাশ ঘর বলে। তাকে নিকাশ ঘর বলে। এখন আসো, নিকাশ ঘর সেটা কেমন? তুমি নোয়াখালী থেকে ঢাকা 10,000 টাকা পাঠাবে বা পাঠিয়েছ, মনে রাখবে তোমার এই টাকাগুলো কিন্তু ঢাকা যাবে না। অথবা ঢাকা থেকে নোয়াখালীতে 5,000 টাকা পাঠিয়েছ, সেই টাকাগুলো, সেই নোটগুলো এখানে আসবে না, শুধু একটা অর্ডার আসবে। তোমার অ্যাকাউন্ট নাম্বারের এগেনস্টে একটা অর্ডার আসবে, সেই অর্ডার অনুযায়ী ব্যাংক তোমাকে এই টাকাটা দিবে। অথবা তোমার অর্ডারে তোমার গ্রাহককে, তোমার প্রাপককে ঢাকার ব্যাংক টাকাগুলো দেবে। তাহলে মাস শেষে একটা নির্দিষ্ট হিসাব করা শেষে হিসাব করা হয় ঢাকা থেকে নোয়াখালীতে কী পরিমাণ টাকা আসছে, আর নোয়াখালী থেকে ঢাকা কী পরিমাণ টাকা গেছে। তাহলে আমরা দেখতে পাই আমি ঢাকা পাঠিয়েছি কত, 10,000, আর ঢাকা থেকে নোয়াখালী এসেছে কত, 5,000। তাহলে মাস শেষে আমরা যখন হিসাব করব, আমরা দেখব ঢাকা থেকে পাঠাচ্ছে 5,000, ঢাকা থেকে 10,000, নোয়াখালী থেকে 5,000। সো হিসাব কাজ শেষে নোয়াখালী থেকে 5,000 টাকা কম পাঠানো হয়েছে। তো এইভাবে লেনদেনগুলো যখন সমন্বয় করা হয়, যে স্থানে বসে, যে ঘরে বসে, সেই ঘরটা হলো আমাদের নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউস। মুদ্রার মান নিয়ন্ত্রক, মুদ্রার মান নিয়ন্ত্রক, এ কথাটা আমি আরেকবার বলছি। যখন মুদ্রা বাজারে ওঠানামা করে, তখন মুদ্রার মানটা কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে। বৈদেশিক বিনিময় সৃষ্টি, বৈদেশিক বিনিময় সৃষ্টি। আমরা জানি আমাদের বাংলাদেশ বর্তমানে রপ্তানি বাণিজ্যে বিভিন্ন খাতে বিশ্বে ভালো অবস্থানে আছে, ভালো অবস্থানে আছে। আর এই যে আমদানি রপ্তানির ক্ষেত্রে অবশ্যই বৈদেশিক একটা লেনদেন হয়, বিনিময় হয়। আর সে বৈদেশিক বিনিময়ের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং আমরা বলতে পারি কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক বিনিময় সৃষ্টি করে। সরকারের ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক, অর্থাৎ সরকারের ব্যাংক হিসেবে সরকারের হয়ে দেশের অনেক জনগুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যাবলী সম্পন্ন করে। সুতরাং আমরা বলতে পারি কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এই ছিল আমাদের কেন্দ্রীয় ব্যাংকের প্রাথমিক কিছু কার্যাবলী। আমি কথাগুলো আবার বলছি: নোট ও মুদ্রা প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ, মুদ্রা বাজারের অভিভাবক, কর্মসংস্থান, নিকাশঘর, মুদ্রার মান নিয়ন্ত্রণ, বৈদেশিক বিনিময় সৃষ্টি এবং সরকারের ব্যাংক। এছাড়াও অনেকগুলো আছে, তোমরা তোমাদের পাঠ্যবই যখন খুলবে সেগুলো তোমরা দেখতে পাবে। আচ্ছা, এখান থেকে খ নাম্বারে গ নাম্বারে কিছু সৃজনশীল প্রশ্ন আসে। আমি এখন সে প্রশ্নগুলো একটু আলোচনা করব। যে প্রশ্নগুলো খুব বেশি আসে এবং নিশ্চিত আমরা আমাদের এই যে ভিশন 2021 এসএসসি ক্যান্ডিডেট 2021 আমরা সেখানে পাব। কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের শেষ আশ্রয়স্থল। কেন্দ্রীয় ব্যাংক
সকল ব্যাংকের ব্যাংকার। কেন্দ্রীয় ব্যাংক, সকল ব্যাংকের ব্যাংকার। এই দুইটা প্রশ্ন তোমরা দেখবে যখন বোর্ড প্রশ্নটা বিশ্লেষণ করবে, প্রায় সালে প্রায় বোর্ডে এই প্রশ্নগুলো আছে। কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের শেষ আশ্রয়স্থল, এই কথাটার মানে কি এটা তোমাকে বুঝাই বলতে হবে। শেষ আশ্রয়স্থল অর্থাৎ এর পরে আর কোনো আশ্রয়ের স্থল নেই। সেটা কিভাবে? কেন্দ্রীয় ব্যাংকের অধীনে যে সকল তফসিলভুক্ত ব্যাংকগুলো আছে, বাণিজ্যিক ব্যাংকগুলো আছে, সেই ব্যাংকগুলো যখন আর্থিক সংকটে পড়ে, আর্থিক ঋণ সংকটে পড়ে, তখন একমাত্র কেন্দ্রীয় ব্যাংকই তাকে ঋণ দান করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক ছাড়া ঋণ গ্রহণের আর কোনো শেষ আশ্রয়স্থল থাকে না। তোমরা আরেকটা কথা নিশ্চয় জানো, তফসিলিভুক্ত বাণিজ্যিক ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকে নির্দিষ্ট পরিমাণে একটা বিধিবদ্ধ রিজার্ভ রাখে। আর সেই বিধিবদ্ধ রিজার্ভ আছে বলেই কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহকে আর্থিক ঋণ সহায়তা দিয়ে থাকে। সেই জন্য কেন্দ্রীয় ব্যাংককে ঋণ দানের শেষ আশ্রয়স্থল বলা হয়। ঋণ দানের শেষ আশ্রয়স্থল বলা হয়। তাহলে আমরা সুন্দর করে লিখব, তফসিলভুক্ত ব্যাংকসমূহ, বাণিজ্যিক ব্যাংকসমূহ যখন আর্থিক সংকটে পড়ে, ঋণ সংকটে পড়ে, তখন কেন্দ্রীয় ব্যাংক তফসিলভুক্ত ব্যাংকসমূহকে ঋণ দান করে, ঋণ সহায়তা প্রদান করে, এবং সেই জন্য কেন্দ্রীয় ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংকসমূহের ঋণ দানের শেষ আশ্রয়স্থল। এরপর আসো কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকার। কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকার। আরেকটা কথা আছে, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক। এই কথাগুলো আমি বলেছি, আবার বলতেছি। কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকার, অর্থাৎ যত তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংক আছে সেই সকল ব্যাংকের ব্যাংকার, সেই সকল ব্যাংকের পরামর্শদাতা, সেই সকল ব্যাংকের অভিভাবক হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকসমূহকে আর্থিক সহায়তা দেয়, বুদ্ধি পরামর্শ দেয়, বিভিন্ন কার্যকলাপের সুযোগ দেয়, শাখা খোলার অনুমোদন দেয়। সর্বোপরি সকল ব্যাংকসমূহকে কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা করে থাকে। সেই জন্য কেন্দ্রীয় ব্যাংক হলো সকল ব্যাংকের ব্যাংকার। আচ্ছা, আরেকটা দেখো, কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের সম্পর্ক। কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের সম্পর্ক। তোমার সাথে যেমন আমার একটা সম্পর্ক আছে, তুমি শিক্ষার্থী, আমি শিক্ষক, ঠিক কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের এতক্ষণ আমরা যত কথাই বলছি তাদের কিছু সম্পর্ক আছে। অনেকগুলো সম্পর্ক এতক্ষণ বলে ফেলছি, এরপর কিছু সম্পর্ক থাকে। কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের সম্পর্ক প্রথমত হলো বিধিবদ্ধ রিজার্ভ, যে কথাটা আমি একটু আগে বলে ফেলছি। কেন্দ্রীয় ব্যাংকের নিকট বাণিজ্যিক ব্যাংক বাধ্যতামূলকভাবে একটা অংশ জামানত রাখতে হয়, জমা রাখতে হয়, আর সেই অংশটা হলো বিধিবদ্ধ রিজার্ভ। তারল্য মানে কি? নগদ টাকা, নগদত্ব। বাণিজ্যিক ব্যাংক যখন তারল্য সংকটে পড়ে, আর্থিক সংকটে পড়ে, তখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে আর্থিক বা তারল্যের সহায়তা করে। অভিভাবক, সেই কথাটা আমি বলেছি। শেষ আশ্রয়স্থল, ব্যাংকার, এই সম্পর্কগুলো থাকে। দাতা গ্রহীতাও থাকে। যখন বাণিজ্যিক ব্যাংক জামানত রাখে তখন বাণিজ্যিক ব্যাংক দাতা, কেন্দ্রীয় ব্যাংক গ্রহীতা। আর যখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে ঋণ সহায়তা করে তখন বাণিজ্যিক ব্যাংক গ্রহীতা, কেন্দ্রীয় ব্যাংক দাতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। আমার বিশ্বাস তোমরা এখানে একটা সিরিজ প্রশ্ন পাবে। তোমরা এই বিষয়টা আবার ভালোভাবে দেখবে, আশা করি ভালো করতে পারবে।
No more today. Stay your home, safe and sound. Pray to Allah. See you next time. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.